ইতিহাস শিক্ষা কেন্দ্রের সকলকে স্বাগত। আজকে আমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক ঐতিহাসিক লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। লিওপোল্ড ভন র্যাঙ্কে, একজন ঐতিহাসিক, বলেছেন যে ঘটনা যেভাবে ঘটেছে তা সঠিক বর্ণনার মাধ্যমে দেখানোই হলো ইতিহাস। আর ঐতিহাসিক বিউরি বলেছেন ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় আবার এর বেশিও নয়। আমাদের চতুর্দিকে যে ছড়িয়ে থাকা নানা ঐতিহাসিক উৎস ও তথ্যের সহায়তায় কোনো একজন ঐতিহাসিক সুসংবদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে যথার্থ ইতিহাস রচনা করতে পারেন। যথার্থ ইতিহাস রচনা করতে গেলে কোনো একজন ঐতিহাসিককে সুসংবদ্ধ পদ্ধতি যেসব নীতিগুলো অনুসরণ করতে হবে সেই নীতিগুলোই আজকে আমরা এক এক করে বলব। প্রথমে উৎস সংগ্রহ। ইতিহাসের বিষয়বস্তুর মূল ভিত্তি হলো ঐতিহাসিক উৎস। উৎস ছাড়া ইতিহাস রচিত হতে পারে না। যথার্থ ইতিহাস রচনায় উদ্যোগী একজন ঐতিহাসিকের প্রথম কাজ হলো বিভিন্ন ধরনের উৎসের সন্ধান করে সেগুলি সংগ্রহ করা। তবে মনে রাখা দরকার যে ঐতিহাসিক উৎসের কোনো শেষ নেই, তাই যুগ যুগান্তর ধরে উৎস সংগ্রহ করে দশকের পর দশক ধরে তা নিয়ে গবেষণা চালালে ইতিহাস গতিহীন হয়ে পড়বে। তাই উৎস সংগ্রহের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উৎস সংগ্রহ এবং সেই বিষয়ে গবেষণার কাজটি করতে হবে। আবার ঐতিহাসিক উৎস বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন প্রত্নতাত্ত্বিক উৎস হতে পারে, যেমন বিভিন্ন অস্ত্রশস্ত্র, যন্ত্রপাতি, জীবাশ্ম, হাড়গোড়, আসবাবপত্র, লেখ, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য এইসব। আবার মৌখিক উৎস হতে পারে, যেমন পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, রূপকথা, পালা, গান, প্রবাদ প্রভৃতি প্রভৃতি। ছবি ভিত্তিক কিছু উৎস হতে পারে, যেমন চিত্রকলা, নকশা, মানচিত্র। আবার লিখিত বিবরণমূলক উৎসও হতে পারে, যেমন প্রাচীন পাণ্ডুলিপি, চুক্তি, সন্ধি, বিভিন্ন শাসকদের নির্দেশনামা, দিনলিপি, মুদ্রিত পুস্তক, এইসব বিভিন্ন লিখিত উৎস। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, ধরা যাক কোনো একজন ঐতিহাসিক 1757 খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধের রাজনৈতিক ইতিহাস রচনা করার উদ্দেশ্যে সে বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক উৎস সম্পর্কে অনুসন্ধান করেছেন। তিনি প্রথমে বাংলার নবাবী আমলের বিভিন্ন প্রকার ঐতিহাসিক উৎস, যেমন সে যুগের দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ, গ্রন্থাবলী, মুদ্রা ও আরও অন্যান্য নথিপত্র সংগ্রহ করবেন। তারপরেই তিনি 1757 পলাশীর যুদ্ধের ইতিহাস লিখবেন। এবার উৎসের শ্রেণী বিভাগ। ঐতিহাসিক উৎসগুলি বিভিন্ন ধরনের হতে পারে। উৎসগুলির মধ্যে কিছু উৎস অতি প্রয়োজনীয়, কিছু উৎস হয়তো মোটামুটি প্রয়োজনীয়, আবার কিছু উৎস এমনও হতে পারে যেগুলো অপ্রয়োজনীয়। ঐতিহাসিকের কাজ হলো মোটামুটি প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় এবং যেগুলো অপ্রয়োজনীয় এগুলো গুরুত্ব অনুসারে শ্রেণী বিভাগ করে নেওয়া উচিত। উৎসগুলি সম্পর্কে যথেষ্ট অনুসন্ধান করে তিনি সে বিষয়ে স্বচ্ছ জ্ঞান লাভ করবেন। এরপর গুরুত্বপূর্ণ উৎসগুলি নিয়ে ঐতিহাসিক তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। যেমন একজন ঐতিহাসিক তার ইতিহাসের উৎসগুলি সংগ্রহ করার পর উৎসগুলির মধ্যে অতি প্রয়োজনীয় ও মোটামুটি প্রয়োজনীয় হিসাবে দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি নির্দেশ এগুলো চিহ্নিত করবেন। এবারে উৎস সম্পর্কে গবেষণা। উৎস সম্পর্কে যথেষ্ট অনুসন্ধানের পর ওই ঐতিহাসিক সেই উৎসগুলি নিয়ে সুসংবদ্ধ পদ্ধতিতে গভীর গবেষণা করবেন। উৎস থেকে তথ্য উদ্ঘাটন করার জন্য ঐতিহাসিককে সেই উৎস নিয়ে গভীর ও নিরপেক্ষ গবেষণা করতে হবে। অতীতের কোনো একটি বিশেষ যুগের উৎস নিয়ে গভীর ও একনিষ্ঠ গবেষণার জন্য ঐতিহাসিককে তার কাজের মধ্য দিয়ে মানসিকভাবে সেই যুগে ফিরে যেতে হবে। উৎস সৃষ্টির প্রেক্ষাপট। অতীতের সেই উৎসটি যে কোন যুগে বা কোন পটভূমিতে সৃষ্টি হয়েছিল তা ঐতিহাসিককে গভীর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে উদ্ঘাটনের চেষ্টা করতে হবে। উৎসটির সমকালীন যুগ ধর্ম, আর্থসামাজিক অবস্থা, উৎসটির নির্মাতার মননশীলতা প্রভৃতি বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। যেমন পলাশীর যুদ্ধের রাজনৈতিক ইতিহাস নিয়ে লিখতে গেলে ঐতিহাসিক যেসব দলিল দস্তাবেজ, চিঠিপত্র, সরকারি চিঠিপত্র, সরকারি নির্দেশ ও অন্যান্য উৎসগুলি পেয়েছেন সেগুলি তখন কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল তা ঐতিহাসিকদের অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এবার কার্যকারণ পদ্ধতি ও প্রশ্নোত্তর ব্যবহার। ঐতিহাসিক উৎসগুলি সম্পর্কে গভীর গবেষণার পর ঐতিহাসিক তা থেকে যথার্থ তথ্য উদ্ঘাটনে উদ্যোগী হবেন। এক্ষেত্রে তিনি অন্যান্য বিষয়ের পাশাপাশি কার্যকারণ সম্পর্ক ও প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবহার করবেন।
কার্যকারণ সম্পর্ক কীরকম না, ইতিহাস বলে যে প্রতিটি কার্য সংঘটিত হওয়ার পিছনেই কোনো না কোনো কারণ থাকে। ইতিহাসের যে ঘটনাটি ঐতিহাসিক বিশ্লেষণ করবেন তার কোনো নিশ্চয় থাকবে না। ঐতিহাসিককে সেই কার্যকারণ সম্পর্কটি খুঁজে বের করতে হবে। অর্থাৎ যে ঘটনাটা নিয়ে লেখা শুরু হবে সেটা তো আর কার্যকারণ নেই, কিন্তু আমাকে সেই কার্যকারণটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ ঐতিহাসিককে সেই কার্যকারণটা খুঁজে বের করতে হবে। শুধু দৃশ্যমান বা সহজে বোধগম্য কারণ নয়, ঘটনার অনেক গভীরে যে কারণ লুকিয়ে থাকে তাও ঐতিহাসিককে খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে ঐতিহাসিককে একজন বিজ্ঞানীর মতো যথার্থ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রশ্নোত্তর পদ্ধতি কীরকম না, উৎসটি থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ঐতিহাসিককে নানা দৃষ্টিকোণ থেকে নানা রকম প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলির যে উত্তর আসবে তা থেকে উৎসটি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া সম্ভব হতে পারে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ঐতিহাসিক কার্যকারণ পদ্ধতি ব্যবহার করে ইংরেজের সঙ্গে নবাবের সম্পর্কের অবনতি ঘটার কারণটি খুঁজে বের করবেন। তিনি বিভিন্ন উপাদান সম্পর্কে নিজেই প্রশ্ন করে সেগুলি উত্তর তৈরির চেষ্টা করবেন। যেমন নবাব সিরাজদৌল্লা কেন কলকাতার ইংরেজ কর্তৃপক্ষকে দুর্গ নির্মাণ করার জন্য বন্ধ করার নির্দেশ দিলেন, আবার ইংরেজরা কেন সেই নির্দেশ অমান্য করলো, সে বিষয়ে ঐতিহাসিক প্রশ্ন করে যুক্তিসঙ্গত উত্তরগুলো তৈরি করবেন। এবারে তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা। দীর্ঘ গবেষণা থেকে যে তথ্যগুলি পাওয়া গেল সেগুলি ঐতিহাসিক যথাযথভাবে সংরক্ষণ করবে। নোটবুকে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে লিখিত পদ্ধতি ছাড়া ঐতিহাসিক কার্যাবলী যথার্থ হয় না, তাই গবেষণার কাজের সময় ঐতিহাসিক অবশ্যই নোটবুক ব্যবহার করতে হবে। গবেষণার সময় তিনি উৎস থেকে যে তথ্যগুলি লাভ করবেন তা সর্বদা গুরুত্ব সহকারে তার নোটবুকে লিখে রাখতে হবে। ইতিহাস রচনা। বিভিন্ন উৎসের চুলচেরা গবেষণা ও বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্যগুলি নোটবুকে লিপিবদ্ধ হয়ে যাওয়ার পর নোটবুকটি ঐতিহাসিকের ইতিহাস রচনার মূল সূত্র হিসেবে কাজ করে যাবে। নোটবুকগুলি বা নোটবুকে যে তথ্যগুলো পাওয়া গেল সেই তথ্যগুলোর যথার্থভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা করে তিনি ইতিহাস রচনার মূল সূত্র হিসেবে কাজ করবেন। এভাবে ইতিহাস রচনা করলে তা হবে যথার্থ ও নিরপেক্ষ। উদাহরণ হিসেবে বলতে পারি, বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ঐতিহাসিক তার গবেষণা থেকে সিদ্ধান্ত লাভ করলেন যে নবাবের দূত নারায়ণ দাসকে কলকাতায় অপমান, তারপরে নবাবের অনুমতি ছাড়া কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ, এইসব যে কারণগুলো এগুলো হচ্ছে ইংরেজের সঙ্গে আমাদের বাংলার নবাবের বিরোধিতার বা ক্রুদ্ধ বা রাগার একটা কারণ। প্রাপ্ত এই সিদ্ধান্তগুলি তিনি একটি নোটবুকে লিখে রাখবেন। এই নোটবুকের তথ্যগুলির ভিত্তিতে তিনি পলাশী যুদ্ধের রাজনৈতিক ইতিহাস লেখার কাজ শুরু করবেন। এবার ধারাবাহিকতা ও কালানুক্রম। ইতিহাসের ঘটনাবলী সময়ের পথ পেয়ে ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে চলে, অর্থাৎ কালানুক্রম যথার্থ ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ দিক। তাই ঐতিহাসিকরা সবসময় ধারাবাহিকতা বজায় রেখে যথার্থ ইতিহাস রচনা করবেন। 3 পর্বে বিভাজন। ঐতিহাসিকগণ ইতিহাসের ঘটনাবলী গভীরভাবে উপলব্ধি করে কালক্রম অনুসারে সেই ঘটনাগুলিকে 3টি পর্বে বিভক্ত বা 3টি পর্বে বা ভাগে ভাগ করতে পারেন। এই 3টি কালপর্ব কী কী না, ঘটনার সূচনা পর্ব বা প্রাথমিক অবস্থা কেমন ছিল, ঘটনার গতি প্রকৃতি বা মধ্যাবস্থা, এবং ঘটনার পরিণতি বা শেষ অবস্থা। এবারে সময়ের উল্লেখ। এই যে 3টে পর্ব ইতিহাস লেখার সময় ঐতিহাসিকগণ অবশ্যই ঘটনার ধারাবাহিকতার সঙ্গে সঙ্গে ঘটনার কোন পর্বটি কখন ঘটেছিল তা উল্লেখ করবেন। সময়ের উল্লেখ না থাকলে বা না করলে রচিত ধারাবাহিক যে ইতিহাস রচনা করা হবে সেটাতে ধারাবাহিকতা থাকবে না বা সেটা মূল্যহীন হয়ে পড়বে। উদাহরণ হিসেবে বলা যায়, ঐতিহাসিক যদি লেখেন বাংলার নবাব সিরাজদৌল্লা ও কলকাতার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশীর মাঠে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল, তাহলে তা কখনো যথার্থ ঐতিহাসিক বা যথার্থ ইতিহাস বা যথার্থ ঐতিহাসিক বর্ণনা হতে পারে না। উক্ত তথ্যের পাশাপাশি ঐতিহাসিক অবশ্যই উল্লেখ করবেন যে 1757 খ্রিস্টাব্দে পলাশীর উক্ত যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এবারে ভৌগোলিক অবস্থানের উল্লেখ। ইতিহাসের সব ঘটনায় কোনো ক্ষুদ্র বা বৃহৎ ভৌগোলিক স্থানে সংঘটিত হয়ে থাকে, তাই যথার্থ ইতিহাস রচনা করার জন্য যথার্থ ঐতিহাসিক উৎসগুলি সম্পর্কে গভীর গবেষণার পাশাপাশি ও ঘটনার ভৌগোলিক অবস্থানের উল্লেখ করার বিষয়টিও একজন ঐতিহাসিকের পক্ষে ভীষণ জরুরি। কোনো ঘটনার ঐতিহাসিক বিবরণ দিলেও তাতে ঘটনার স্থানের উল্লেখ না থাকলে সেই ইতিহাস মূল্যহীন হয়ে পড়বে। যেমন একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, কোনো ঐতিহাসিক যদি লেখেন নবাব সিরাজদৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল,
তাহলে তা কখনো যথার্থ ঐতিহাসিক বর্ণনা হতে পারে না। কেননা যথার্থ ইতিহাস রচনা করার জন্য সিরাজদৌল্লা যে বাংলার নবাব, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কলকাতার কর্তৃপক্ষ এবং যুদ্ধের স্থানটা যে পলাশির মাঠ, তা অবশ্যই উল্লেখ করা অত্যন্ত জরুরি। আমরা মূল্যায়ন বা শেষে কী বলতে পারি না, ঐতিহাসিক তথ্য অনুসন্ধান, তথ্য উদ্ঘাটন, কালানুক্রমের ব্যবহার, ভৌগোলিক অবস্থানের উল্লেখ, এই যে প্রভৃতি বিষয়গুলো, এই বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু একজন ঐতিহাসিক যথার্থ ইতিহাস রচনা করতে পারে। তবে একথাও মনে রাখতে হবে যে শুধু সুসংবদ্ধ লিখন পদ্ধতি ব্যবহার করলেই চলবে না। ইতিহাসের পাঠকে সকল স্তরের মানুষের কাছে মনোগ্রাহী করে তোলার জন্য ঐতিহাসিক অবশ্যই তাতে আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস রচনা করবেন, মানে নিজের মতো করে একটু যাতে লোকের পছন্দ হয় সেইভাবে তিনি তৈরি করবেন বা রচনা করবেন। রচনার ভাষা যাতে মধুর ও সহজ সরল হয় সেই বিষয়েও ঐতিহাসিককে নজর রাখা দরকার। কেননা ভাষা সহজ সরল এবং মধুর না হলে ইতিহাস অনেক পাঠকের কাছে মরুভূমির তপ্ত বাড়িতে পড়ে থাকা শুষ্ক নুড়ি পাথরের মতো মনে হবে। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব।